আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড কন্টিনিউ করছি। প্রিভিয়াস ক্লাসে আমরা আনসিমেট্রিক লোডিং এর জন্য প্রবলেম গুলো কেমন হয় সেটা শুরু করেছিলাম। আমরা দেখেছিলাম যদি লোডটা ডিসকন্টিনিউয়াস হয় বা লোডের যদি কোনো পরিবর্তন হয়, যেমন প্রিভিয়াস এক্সাম্পলটা ছিল আহ, যদি আমাদের এরকম একটা লোড ইনপুট হচ্ছিল, তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা যদি এবিসি বলি, এই দুই সেগমেন্টে একটা লোডের পরিবর্তন হচ্ছে। এ থেকে বি পর্যন্ত কিছুই ছিল না, বি পয়েন্টে একটা পয়েন্ট লোড বা একটা পরিবর্তন হচ্ছে, তারপর বি থেকে সি। তাই আমার এ বি এবং বিসি এভাবে দুটো বিম চিন্তা করে সলভ করা লাগছে। তারপরে আমরা এক্সাম্পল 4 দেখলাম। আহ, এখন আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে এখানেও দেখছি যে এবিসি বিমে ক্যান্টিলিভার বিম আছে। এই বিমের লোডের পরিবর্তন হচ্ছে এ থেকে বি এবং বি থেকে সি। তাছাড়াও এ বি এবং বিসি সেগমেন্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার পরিবর্তন হচ্ছে। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াও পরিবর্তন হচ্ছে। এখানে দুইটা পরিবর্তন হচ্ছে এই দুই বিম সেগমেন্টের উপরে। তাহলে এখানে আমার এ বি বিম এবং বিসি বিম দুইটা সেগমেন্টে M1 এবং M2 দুইটা মোমেন্টের ইকুয়েশন এখানেও তৈরি করতে হবে। এখানে লোডের যেমন পরিবর্তন হচ্ছে তেমন মোমেন্ট অফ ইনার্শিয়ারও পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছি এবি সেগমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বিসি সেগমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়ার অর্ধেক। বলেছে the cantilever beam ABC consists of two segments with different moments of inertia I naught and 2 I naught, এবং একটা এবি সেগমেন্টের উপর একটা ডিস্ট্রিবিউটেড লোড কাজ করছে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু দেওয়া এবং মডুলাস অফ ইলাস্টিসিটির মান দেয়া। এর আগে আমরা আসলে যেহেতু ডাইমেনশন বেস টার্ম নিয়ে কাজ করেছি ডাব্লিউ নট, এর জন্য আসলে একক নিয়ে চিন্তা করা লাগে নাই। তো অ্যাকচুয়াল প্রবলেমে আসলে আমাদের লোড টোড দেয়া থাকবে। তো এখানে আমরা দেখবো যে ইউনিটটা চিন্তা করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে বুঝতে পারছি এ বি এবং বিসি দুইটা বিম সেগমেন্ট আমাকে এটাকে চিন্তা করতে হবে। তো প্রথমেই আমরা কি করব, এই বিমের রিয়াকশন বের করব। তো এই ক্যান্টিলিভার বিমের আমরা খুব সহজেই রিয়াকশন গুলো বের করতে পারি। এই হচ্ছে লোড, এভাবে কাজ করতেছে 200 পাউন্ড পার ফিট। এই পার্টিকুলার প্রবলেমে রিয়াকশনটা না বের করেও আগানো যায়। বেটার হচ্ছে রিয়াকশনটা আগে আগে চিন্তা করে রাখা। এই পার্টিকুলার প্রবলেমে যেহেতু আমরা এ বি সেগমেন্টে একটা সেকশন নিব আর বিসি সেগমেন্টে একটা সেকশন নিব, আমার আসলে এই দিকে কি কাজ করতেছে সেটা না চিন্তা করলেও হবে। সো আমরা এই পার্টিকুলার কেসে রিয়াকশনটা না বের করি আগে। তো যদি প্রবলেমটা এইভাবে থাকতো তাহলে আমার অবশ্যই এদিকে রিয়াকশন চিন্তা করা লাগতো। যেহেতু প্রবলেমটা এখন এই ওরিয়েন্টেশনে আছে, যেহেতু আমার সেকশনটা এভাবে নিলে আমার এই সেগমেন্টে কি লোড কাজ করতেছে সেটা চিন্তাই করা লাগবে না। এই পার্টিকুলার কেসে আমার রিয়াকশন না বের করে আমরা আগাতে পারবো। রিয়াকশন বের করতে হলে খুবই সোজা, এই কাজ করতেছে ইউডিএল ক্যান্টিলিভার বিম 200 পাউন্ড পার ফিট। এটা আমরা ক্যান্টিলিভার বিম এর আগে সলভ করে দেখেছি। আমরা খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে পুরো বিমে না কাজ করে শুধুমাত্র 6 ফিট জুড়ে ইউডিএলটা কাজ করতেছে, রিঅ্যাকশন বের করতে পারতাম।
তাহলে বিমটাকে দুটা ভাগে চিন্তা করি। প্রথম ভাগটা হচ্ছে এ বি বিম। তো এখান থেকে যে কোনো এক্স দূরত্বে আমরা বিমটাকে কাটবো, যে কোনো x1 দূরত্বে আমরা বিমটাকে কাটলাম এরকম। তাহলে একটা শিয়ার ফোর্স রিলিজ হবে আর একটা মোমেন্ট রিলিজ হবে। এ বি সেগমেন্টটা হচ্ছে কি জিরো, আমরা আগের মতোই ইয়ে করি। এবং আমি বলবো এটাকে সবসময় কিন্তু বাম থেকে ডানের দিকে চিন্তা করব। আমরা এই বিমটাকে আবার তোমরা আবার ঘুরায় সলভ করতে যাবা নাকি, যে ওরিয়েন্টেশনে আছে ওইভাবেই সলভ করতে হবে, নাহলে সাইন কনভেনশনে প্রবলেমে পড়বে। এজন্য যেভাবে আছে সেভাবেই আমরা সবসময় চিন্তা করব। এটা যদি হয়, দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 10, 0 6 ফিট 10 ফিট। তাহলে এবি সেগমেন্টটা কাজ করছে 0 থেকে 6 ফিটের মাঝখানে। x1 ভ্যালু 0 থেকে 6 ফিট, এখানে সেকশন নিচ্ছে। তো এখানে এই সামেশন অফ m নট ইজ ইকুয়াল টু 0 করে কি দাঁড়াবে, এই 200 পাউন্ড ফিটের জন্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটার মান হচ্ছে 200 ইনটু x1, এবং এটা কাজ করবে x1/2, এখান থেকে x1/2। তাহলে মোমেন্টের মান কত দাঁড়ায়, এটাকে যদি ও পয়েন্ট বলতাম তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ও পয়েন্টের সাপেক্ষে এখানে ইউডিএলটা কাজ করছে 200 x1 আর ডিসটেন্স হচ্ছে x1/2। এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে, সো মাইনাস। আর ভি শিয়ারটা ও পয়েন্ট দিয়ে কাজ করছে, এটা কোনো মোমেন্ট দিবে না। m1 টা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে, তাহলে m এটাকে 1 দিয়ে ইন্ডিকেট করব টু ইন্ডিকেট এবি সেগমেন্টের ভিতরে মোমেন্ট কাজ করতেছে 0 বা m1 সমান মাইনাস 200 x1 স্কয়ার বাই 2 হয়ে যায়। তাহলে কত হয়ে যায়, 100 x1 স্কয়ার। এটা হচ্ছে মোমেন্টের 1। আমি এখানে কাটাকাটি করি নাই, যাতে কি এক্সাক্ট ফর্মে আছে সেটা যাতে বুঝতে পারি, এটার জন্য আমি যেভাবে আছে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এটা হচ্ছে মোমেন্ট এট 1 ইকুয়েশন। তারপর হচ্ছে বিসি সেগমেন্টে আমি কাটবো, ঠিক আছে। এতটুকু হচ্ছে 6 ফিট, এখান থেকে x2 দূরত্বে আমি সেকশনটা নিচ্ছি, আগের মতো শিয়ার ফোর্স আর মোমেন্ট রিলিজ হবে। এটার ইয়েটা কি ছিল, 6 ফিট থেকে 10 ফিটের মধ্যে, 6 ফিট থেকে 10 ফিটের মধ্যে বিসি সেগমেন্টটা। আবার এটাকে যদি এখন ও প্রাইম পয়েন্ট ধরে সামেশন অফ এম ও প্রাইম ইজ ইকুয়াল টু 0 ঘড়ি কাঁটার দিকে পজিটিভ ধরতাম, তাহলে কি দাঁড়াইতো, এটার জন্য আবার একটা মোমেন্ট কাজ করতো। 200 কত ফিট জুড়ে কাজ করছে, 6 ফিট জুড়ে। 200 ইন্টু 6 বা 1200 পাউন্ড। এটা এখান থেকে 3 ফিট, এখান থেকে 3 ফিট দূরত্বে কাজ করছে। আর এই দূরত্বটা কত দেখো, এতটুক হচ্ছে 6 ফিট, এতটুকু হচ্ছে x2। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে x2 মাইনাস 6। x2 মাইনাস 6 হচ্ছে এই দূরত্বটা। এটা হচ্ছে 3 ফিট, এটা হচ্ছে 3 ফিট। তাহলে m নট ইজ ইকুয়াল টু যদি 0 করি, এই এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা কি দাঁড়াবে, 1200 ইনটু, দেখো ও পয়েন্টের সাপেক্ষে এই টোটাল ডিসটেন্সটা কি, এইটা প্লাস এইটা, x2 minus 6 plus 3। এটা হচ্ছে ও প্রাইম পয়েন্ট থেকে টোটাল ডিসটেন্সটা, x2 minus 6 plus 6। এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে, সো এটা হবে মাইনাস। এবং আগের মতোই ভি শিয়ারটা ও প্রাইম পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা কোনো মোমেন্ট দিবে না, মাইনাস m2 is equal to 0 বা m2 is equal to minus 1200 into x2 minus 3। তো তাহলে এটা হচ্ছে এবি সেগমেন্টের, এটা হচ্ছে বিসি সেগমেন্টের মোমেন্টের ইকুয়েশন। আচ্ছা, এখন আমি আগের ম্যাথটাতে যাই। খেয়াল করো, এইখানে আমরা আমাদের যেটা ছিল, আমাদের দুই পাশেই যে সেগমেন্ট নিয়েছিলাম, এখানেও যেমন বিমটাকে দুইটা সেগমেন্টে ভাগ করছিলাম, এটা হচ্ছে m1 আর m2, কিন্তু এই পুরো বিমেই ইআই এর মান ছিল কনস্ট্যান্ট।
এই পুরো বিমে ইআই এর মান ছিল কনস্ট্যান্ট। তো এখানে ইউআই থিটা, এখানে ইআই ছিল। তো আমরা যখন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু থিটা টু এবং ডিফ্লেকশন ওয়ান ইজ ইকুয়াল টু ডিফ্লেকশন টু, এই সূত্রটা যখন বা এই কন্ডিশনটা যখন ব্যবহার করতাম, তো ইআই থিটা ওয়ান আর ইআই থিটা টু এই রূপে চলে যাইতে পারতো। তো সরাসরি এই সূত্রটা সমান সমান এই সূত্রটা দিয়ে আমরা কাজ করতে পারতাম, কিন্তু এইখানে দুই পাশের মানে আই এর ভ্যালু সেম না, বা মোমেন্ট অফ মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু চেঞ্জ হতে পারে। মানে সোজা কথা, ফ্লেক্সার রিজিডিটিটা ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, দুইটাকে একই রূপে নিয়ে আসতে হবে, দুইটাকে একই রূপে নিয়ে আসতে হবে যাতে আমরা ইজি ওয়েতে ম্যাথটা করতে পারি। তো এখানে যেটা করব, প্রথমে দেখো কি করলাম, মোমেন্ট ওয়ান ইজ ইকুয়াল টু 100x1 সমান ই আই নট, এইটা, বা ইন্টিগ্রেট করলে প্রথমে আসবে স্লোপ, পরবর্তীতে আসবে ডিফ্লেকশন। ই আই থেটা ওয়ান ইজ ইকুয়াল টু, ইন্টিগ্রেট করতেছি, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা হয়তো ভুলে বসে নাই, এটা একটু তোমরা ঠিক করে নাও। ইন্টিগ্রেট করলে যেটা হবে, 100 তো কনস্ট্যান্ট টার্ম, x1 কে ইন্টিগ্রেট করলে আসে x1 কিউব বাই 3, তাহলে দেখো -100/3 x1 কিউব প্লাস c1 চলে আসলো। x1 কে ইন্টিগ্রেট করলে কি এই x1 কিউব কে ইন্টিগ্রেট করলে কি আসবে, x1 4 টু দি পাওয়ার 4। তো এই রূপে লেখা যায়, 4 কে 100 দিয়ে ভাগ করলে আসে 25, আমি আমার মতো করে সাজিয়ে লিখেছি, -25/3 x1 টু দি পাওয়ার 4 c1 x1 প্লাস c2। এই হচ্ছে আমার এবি এর স্লোপ এবং ডিফ্লেকশন রিলেটেড ফর্মুলা। বিসি সেগমেন্টের জন্য মোমেন্টের ফাংশনটা হচ্ছে, দেখো m2 সমান 1200 x2 3। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ই টু আই নট, ই টু আই নট, ঠিক আছে। এখানতে মোমেন্ট অফ ইনারশিয়ার ভ্যালুটা হচ্ছে দ্বিগুণ। তো আমি এটাকে যখন সাজাচ্ছি, এটাকে এমন ভাবে লিখতেছি যে ই আই নট আকারে রাখতেছি, ই আই নট আকারে রাখতেছি, এই 2 দিয়ে ভাগ করে -600 -x2 এই রূপে নিয়ে আসতেছি। আমি এখানেও ই আই নট, এখানেও ই আই নটটা বানাবো। এটা হচ্ছে আমার প্রাইমারি টার্গেট, যে দুই পাশের যাতে সেম সেম একটা রূপে চলে আসে, দুই পাশে যাতে সেম একটা রূপে চলে আসে। তো এদিকে যদি মোমেন্ট অফ ইনারশিয়া দ্বিগুণ না হয়ে 3 গুণ হইতো, একই জিনিস হইতো, 3 ei নট থাকতো, 3 দিয়ে ভাগ করে যাতে এই পাশেও ei নট, এই পাশেও ei নট এই রূপে থাকে। যদি 3 গুণ না হয়ে বলতো যে 1.5 গুণ, বা এটা হচ্ছে 1.5 গুণ, একই জিনিস, 1.5 আই নট ধরতাম, ঠিক আছে, ভাগ করে নিয়ে আসতাম। অথবা এখানে তো সরাসরি বলে দিছে দ্বিগুণ, যদি সরাসরি দ্বিগুণ না বলে বলতো এই এবি বিমটার এই এতটুকু, আর এই এই যে সেগমেন্টটা আছে, ধরো বলতেছে এটা হচ্ছে 1200, এটা হচ্ছে 2500, এরকম ভাবে বললো, এটার আই এর ভ্যালু, ঠিক আছে। আমি এটাকে বলবো i1, এটাকে বলবো i2। তাহলেও আমরা দুইটাকে অনুপাত আকারে সাজাইতাম, বলতাম যে i2 টা i1 এর কত, i2 টা i1 এর কত গুণ। এই 2500 কে 1200 দিয়ে ভাগ দিয়ে বলতে পারতাম না যে কত গুণ আসে, তখন বলতাম যে i2 টা হচ্ছে এই, এটাকে বলতাম ধরো আই নট, এটাকে বলতাম যে কত আসে, 2500 ভাগ 1200 করলে কেউ একটু ক্যালকুলেট করে বলো তো কত আসে। 2.08। 2.08, তাহলে বলতাম যে i2 টা এটা হচ্ছে 2.08 আই নট, ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট করতাম। সবাই কি কাজটা বুঝতে পারছো? যাতে ফাইনালি আমি দুই পাশে ei নট রাখতে পারতাম, তাহলে এখানে কি বসাতাম, 2.08 আই নট, বা 2.08 টা ভাগ দিয়ে সেম সেম ওয়েতে নিয়ে আসতাম। খেয়াল রাখতে হবে যাতে দুই পাশে সেম জিনিস থাকে। তো এইটাকে আবার ইন্টিগ্রেট করে, খুব সোজা জিনিস, ইন্টিগ্রেট করে আমরা থিটা টু
এবং ডিফ্লেকশন 2 এর ইকুয়েশন বের করলাম। এখানে যে কনস্ট্যান্ট গুলো আসবে সেটাকে যথাক্রমে C3 এবং C4 নাম বলতে হবে। তাহলে আমার AB সেগমেন্ট এবং BC সেগমেন্টের ইকুয়েশন তৈরি হয়ে গেছে। এখন কন্ডিশন গুলো অ্যাপ্লাই করব। কন্ডিশন কি এখানে আসলে খেয়াল করে দেখি, এখানে এ হচ্ছে ফ্রি এন্ডের কোনো কন্ডিশন ইউজ করা যায় না। তো ফিক্সড এন্ডে এই পয়েন্টে কন্ডিশন আছে। তো এটাকে ওই যে বলছিলাম যে লেখের মতো যদি চিন্তা করি, এই পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে কত, x = 10 ফিট। ঠিক আছে, তো x = 10 ফিটে ফিক্সড সাপোর্টের কন্ডিশনটা কি কি? ফিক্সড সাপোর্টে হচ্ছে স্লোপের মানও 0, ডিফ্লেকশনের মানও 0। তো এখানে আসলে x = 10 ফিটে আমরা এই দুইটা কন্ডিশন ব্যবহার করব। তো খেয়াল করে দেখি x = 10 ফিটটা কিন্তু বিসি সেগমেন্টের জন্য কাজ করতেছে। x = 10 টা বিসি সেগমেন্টের জন্য কাজ করতেছে। তাহলে আমরা শুধুমাত্র বিসি সেগমেন্টের যে এই ফর্মুলাটা এইটা এবং এইটাতে ব্যবহার করব। তো যখন x = 10 তখন θ2 এর মান 0। তো এখানে x এর যদি θ0 হয় এই টার্মটা পুরোটা 0। x এর ভ্যালু বসালাম 10, বসাইলে C3 এর মান চলে আসে। এটা হচ্ছে C3 এর মান। অনেক বইতে দেখবে এখানে C3 এরও ইউনিট বের করে। ঠিক আছে, এটারও একটা ইউনিট আছে, এটা ডাইমেনশনলেস টার্ম না। তো আমি এখানে ব্যবহার করি না, কারণ আমার শুধুমাত্র ডিফ্লেকশনের ইউনিটটাই দরকার। কিন্তু হ্যাঁ, এটা অনেক বইতে বের করে, চাইলে তোমরাও করে দেখতে পারো যে কত আসে। আমি এটা নিয়ে বললাম না। স্যার এটা কনস্ট্যান্ট হলে ইউনিট কেমনে থাকে? এখানে প্রত্যেকটা টার্মের ইউনিট আছে। এটা এই দেখো, এটা হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে ডিস্টেন্স। তাহলে এখানে কিন্তু C3 এর ইউনিট আছে। তারপর আবার EI আছে এখানে। এখানে ডাইমেনশনলেস টার্ম নাই কোনোটা, প্রত্যেকটার ইউনিট আছে। দেখবা, পরেই দেখবা এখানে C3 এর একটা ইউনিট আছে, বের করা যায়। কারণ এইখানে যে ভ্যালু গুলো আছে প্রত্যেকটার ডাইমেনশন আছে, এই ইউনিট আছে, এটার জন্য C3 এর ইউনিট আছে। একইভাবে যখন x10 এর মান, x এর মান 10, তখন ডিফ্লেকশন 0। ডিফ্লেকশন 0 হলে এই পার্টটা 0 হয়ে যায়। x এর মান যদি 10 বসাই, একটু আগে C3 এর মান বের করেছি, তাহলে এখান থেকে C4 এর একটা মান বের করতে পারবো। তাহলে C3 এর মানও বের হয়ে গেল, C4 মানও। এখন আননোন বাকি আছে দুইটা, C1 আর C2। এদেরকে বের করতে গেলে আমার কন্টিনিউটি ইকুয়েশন ইউজ করতে হবে। কন্টিনিউটি ইকুয়েশনটা কি? কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে এই বি পয়েন্টটা, এটা যদি এইভাবে ডিফ্লেক্ট করতো, ধরো এই বি পয়েন্টটা যেমন এ বি বিমে আছে, তেমন এই বি পয়েন্টটা বিসি বিমেও আছে। তাহলে বি পয়েন্টটা কন্টিনিউয়াস। এই পয়েন্টটা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে এখানে আমাদের যখন θ1 6 ফিটে, θ2 ও 6 ফিটে সেম হইতে হবে। একইভাবে ডিফ্লেকশনও 1 ও 6 ফিটে, ডিফ্লেকশন 2 ও 6 ফিটে সেম হইতে হবে। তাহলে এটাকে আমরা যদি অ্যাপ্লাই করি, দেখো কেন ইআইটা নিয়ে আসলাম। দেখো সূত্রটা কিন্তু বলতেছে θ1 = θ2 at 6 ফিট। ঠিক আছে, আমাদের হাতে কিন্তু আছে EI θ1, EI θ0। তা যেহেতু দুই পাশে সেম, তাহলে আমি কি বলতে পারি, EI0 θ1 = EI0 θ2। দুইটা সেম জিনিস। তাহলে এইটা সমান সমান এইটা at 6 ফিট। সরাসরি এই জিনিসটাতে নিয়ে আসতে পারি। তাহলে এখন x1 এর মান বসালাম 6, C1 = এই ইকুয়েশনটা প্লাস C3 এর মান অলরেডি বের করে ফেলছি। তো এটা আর আননোন নাই, এখান থেকে ক্যালকুলেট করলে C1 এর মান চলে আসে। একইভাবে ডিফ্লেকশন 6 ফিটে সেম, এই টার্মটা সেম হবে। তাহলে এইটা আর এই ভ্যালুটা at 6 ফিটে সেম, বসিয়ে মানটা নিয়ে আসলাম। এখানে ইউনিটটা দেখাইছি, এটা তোমরা চাইলে এই স্টেজে নাও দেখাইতে পারো।
মেইন আমার যে লাগবে সেটা হচ্ছে ডিফ্লেকশনের ইকুয়েশন, সেটা নিয়ে কথা বলতেছি। কি আসবে আমি সহজ পদ্ধতিতে বলবো যে সবসময় এটা কি আসবে। আচ্ছা, তো আমাকে বলা হয়েছে যে আমি C1 C2 C3 C4 সব বের করেছি, তো আমার আননোন সব বের হয়ে গেছে। আমি কিন্তু এখন θ1 এর মান, θ2 এর মান, ডিফ্লেকশন 1 এর, ডিফ্লেকশন 2 এর, ইলাস্টিক কার্ভ এর ইকুয়েশন সুন্দর মতো সাজিয়ে লিখতে পারবো। তো আমাকে যেটা চাওয়া হয়েছে সেটা হয়েছে যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করো। তো আমরা প্রথমে বলছিলাম আমরা জানি যে একটা ক্যান্টিলিভার বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশন সব সময় ফ্রি এন্ড হয়, এখানে আর কোনো ক্যালকুলেশন বা আলাদা বের করে দেখার কিছু নাই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0, এখানে এক্স এর মান 0 ফিটে আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পাবো। আচ্ছা, খেয়াল করে দেখি এক্স ইজ ইকুয়াল টু 0টা কোন সেগমেন্টে। এক্স ইজ ইকুয়াল টু 0টা হচ্ছে এ বি সেগমেন্টে। তাহলে আমি যদি ডিফ্লেকশন 1 এই ইকুয়েশনটাতে যদি এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে আমি ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পাবো এই কন্ডিশনটাতে। সেটাই বলতে ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য বিম অকার্স এট এ। তাহলে এখান থেকে Vmax হচ্ছে EI নট বা 1/EI নট। কি করতেছি দেখো, এক্স এর ভ্যালু হচ্ছে 0, এক্স এর ভ্যালু হচ্ছে 0, শুধু থাকতেছে কি C2 এর মান হচ্ছে এত, নিয়ে আসলাম এত ডিভাইডেড বাই EI। আচ্ছা, এখন বলে নেই এই জিনিসটা সবসময় এটা ইউজ করবা, তাহলে তোমাদের চিন্তা করতে হবে কম। সহজ ভাবে বলে দিচ্ছি, দেখো কি আসে, থিটা এর মান আসবে সামথিং ডিভাইডেড বাই IEI, ডিফ্লেকশনের মান আসবে সামথিং ডিভাইডেড বাই EI। এখান থেকে ইউনিটের কাজ করে আমাকে সলভ করে মানটা বের করতে আসবে। ধরো আসলো যদি আমরা ভ্যালু বসাই করি, ধরো এটা আসলো 450, এটা আসলো ধরো 1250, কিছু একটা এরকম আসলো, এত ডিভাইডেড বাই EI, ডিফ্লেকশনের মান আসলো এত ডিভাইডেড বাই EI। সবসময় থিটা এই ইউনিটটা হবে লোড ডিস্টেন্স স্কোয়ার, লোড আর ডিস্টেন্স স্কোয়ার, এটা হবে লোড ডিস্টেন্স কিউব। এটা হচ্ছে সহজ ওয়ে মনে রাখা। থিটাটা হচ্ছে সবসময় লোড ইনটু ডিস্টেন্স স্কোয়ার, ডিফ্লেকশনটা হচ্ছে সবসময় লোড ইনটু ডিস্টেন্স কিউব। লোড ইনটু ডিস্টেন্স স্কোয়ার, ডিফ্লেকশনটা হচ্ছে লোড ইনটু ডিস্টেন্স কিউব। তাহলে এই পার্টিকুলার প্রবলেমে দেখি, এই পার্টিকুলার প্রবলেমে আমাদের লোড হচ্ছে পাউন্ড পার ফিট এই ইউনিটে দেয়া ছিল বা পাউন্ড ইউনিটে দেয়া ছিল। লোডটা দেয়া কিসে, লোডটা দেয়া আছে পাউন্ডে আর ডিস্টেন্সটা দেয়া আছে ফিটে। লোডটা দেয়া আছে পাউন্ডে আর ডিস্টেন্সটা দেয়া আছে ফিটে। তো এইখানে আসলে কি করেছে আমরা দেখি, থিটার মানটা কত আসছে, থিটার মান আসছে 22.74 ইন্টু 10⁶, 22.74 ইন্টু 10⁶। তাহলে ডিফ্লেকশন হচ্ছে 22.74 ইন্টু আরেক সরি একটু দেখে নিয়ে আসবে, 22.227.4 ইন্টু 10⁶, এত। ডিফ্লেকশনের ভ্যালুটা আসছে 22724 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই EI। এইটা তাহলে এখানে লোডটা হচ্ছে পাউন্ডে, ডিস্টেন্সটা হচ্ছে ফিটে, এটা বের হবে লোড ফিট কিউব ডিভাইডেড বাই EI এই ইউনিটে। রিলেশনটা আসছে লোড ফিট কিউব ডিভাইডেড বাই EI, পাউন্ড ডিস্টেন্স কিউব, পাউন্ড ডিস্টেন্স কিউব। কোনো কিছু চিন্তা করা লাগবে না, সবসময় এমনি এভাবে বসাবো। ই এর মান কত দেয়া, আই এর মান কত দেয়া, ই হচ্ছে 10 ইন্টু 10⁶ psi, আই নট হচ্ছে 14 ইন্টু দি পাওয়ার 4। তাহলে ডিফ্লেকশনের মান কত, 227.4 ইন্টু 10⁶, এটা আসছে। এটাকে ই এর ভ্যালু, এটা পাউন্ড ফিট কিউব বের হয়েছে।
ঠিক আছে, দেখো এটা এই যে C2 এর মানটা ইনিশিয়ালি পাউন্ড ফিট কিউবে বের হয়েছে, আমরা যেহেতু জানি এটা পাউন্ড ফিট কিউবে বের হবে, এটাকে 12 দিয়ে গুণ দিয়ে পাউন্ড ইঞ্চ কিউবে নিয়ে গেছি। 12 × 12 × 12, 12 কিউব দিয়ে গুণ দিয়ে এটাকে পাউন্ড ইঞ্চ কিউবে নিয়ে গেছি। কারণ ই এবং আই দুইটার মানই দেয়া আছে ইঞ্চি, এখানে ই এর মানটাও আছে কি পিএসআই, পিএসআই মানে কি পাউন্ড পার ইঞ্চ স্কয়ার, আই এর মানটা কিসে দেয়া ইঞ্চ টু দি পাওয়ার 4 এ। সবকিছু যাতে একই ইউনিটে থাকে এটার জন্য C2 এর মান ইনিশিয়ালি বের হয়েছে পাউন্ড ফিট কিউবে, পাউন্ড ফিট কিউব থেকে এখানে নিয়ে গেছি। তোমরা চাইলে অঙ্কটাকে এইভাবে না করে যেটা C2 এর মান অ্যাকচুয়ালি যেটা আসলো সেটা করলা, দরকার নেই এভাবে চিন্তা করার। C2 এর মানটা আসলো এখানে ক্যালকুলেট করলা, ব্যাপারটাও দরকার নেই। এখান থেকে পাবা যে ডিফ্লেকশন ম্যাক্স সমান সমান -131.6 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই EI। সোজা কথা ডিফ্লেকশনটা কি ইউনিটে আসে, ডিফ্লেকশনটা আসে পাউন্ড ফিট কিউব ইউনিটে আসবে, যেইটা লোড যে ডিসটেন্সটা দেয়া। তো যেহেতু সবকিছু ইঞ্চে আছে, এটাকে ইঞ্চে নেওয়ার যাওয়ার জন্য 12 কিউব দিয়ে গুণ দিতে হবে। ই এর মানটা কত, ই এর মানটা হচ্ছে 10 × 10⁶ psi, আই এর মানটা হচ্ছে 40 ইঞ্চ টু দি পাওয়ার 4। আমি ইউনিটে অনেক ভুল হয়, এটার জন্য স্টেপ বাই স্টেপ বলতেছি যে কি করলে আমাদের ভুলটা কম হবে। তাহলে এই হচ্ছে ভি ম্যাক্স এর মান, এখানে ক্যালকুলেটরে চাপ দিলে পরের ভ্যালুটা চলে আসবে, বা ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু 0.56 -569 ইঞ্চি আসে। মাইনাস মানে হচ্ছে কি ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। এই পুরো ম্যাথটা ইনক্লুডিং যে আমরা ইউনিট বসাইছি, এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, দেখো থিটাটা কি বললাম, কনভার্সনটা নিয়ে আবারও বলতেছি, অ্যাজ ইট ইজ যদি বের করি, এটা হবে ধরো যেটা বললাম, ইউনিটটা হবে কি লোড ডিস্টেন্স স্কোয়ার ডিভাইডেড বাই EI। তো ই এর ইউনিট, আই এর ইউনিট সবকিছু দিয়ে যখন ফাইনালি ভাগ করে ফেলবে, ই এরও তো একটা ইউনিট থাকবে, আই এরও একটা ইউনিট থাকবে, ফাইনালি যখন সব ভাগ হয়ে যাবে তখন এটার কোনো ইউনিট এরকম লোড বা ডিস্টেন্সের কোনো ইউনিট থাকবে না, তখন এটা কাটাকাটি চলে গিয়ে এটা যে ইউনিটে থাকে সেটা হচ্ছে রেডিয়ান। ফাইনালি থিটার যে ভ্যালুটা বের হবে সেটা বের হবে রেডিয়ানে। একইভাবে ডিফ্লেকশনের ইউনিটটা হচ্ছে কি লোড ডিস্টেন্স কিউব ডিভাইডেড বাই EI। ই এর একটা ইউনিট আছে, আই এর ইউনিট আছে, ফাইনালি সবকিছু কাটাকাটি চলে গিয়ে এটা কি ইউনিটে থাকবে, এটা থাকবে ডিস্টেন্স, শুধু থাকবে ডিস্টেন্সের ইউনিটটা। দেখো এখানেও সবকিছু এটা বের হয়েছে কি কাটাকাটি কাটাকাটি গিয়ে এখানে ফাইনালি এটা আছে ইঞ্চ ইউনিট, ফাইনালি থাকবে ইঞ্চ ইউনিট। এটা হচ্ছে এখানে এটা আছে পাউন্ড ইঞ্চ কিউবে, এটা পিএসআই, এটা হচ্ছে ইঞ্চ টু দি পাওয়ার 4, কাটাকাটি গিয়ে থাকে ইঞ্চ ইউনিটে। আবারও জিজ্ঞেস করছি, এখানে যদি কারো কোনো প্রবলেম না থাকে আমরা নেক্সট ম্যাথটাতে আগায় যাব।
স্যার এখানে θ1 ইকুয়ালস টু θ2, ওই যে x ইকুয়ালস টু 6, এই জায়গাটা একটু বললে একটু ভালো হতো স্যার। এটা θ1 আর θ2 আমরা যে 6 x ইকুয়ালস টু 6 এই ডিসটেন্সটা সেম নিয়েছি, এই জিনিসটা একটু বললে ভালো হতো। এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, এটা আমরা একদম শুরুর দিকে বলে আসছি। যেহেতু এখানে এই এই এবি এবং বিসি পুরো কার্ভটা এরকম ভাবে যদি বিমটা রিফ্লেক্ট করে, যেহেতু এবি তে এক ধরনের মোমেন্টের ইকুয়েশন, এখানে আরেক ধরনের, তো আমরা দেখতে পারতেছি এই এবি পর্যন্ত বিমের স্লোপের ইকুয়েশন হবে এক ধরনের, বিসি পর্যন্ত বিমের স্লোপের ইকুয়েশন হবে আরেক ধরনের। কিন্তু যেহেতু বি পয়েন্টটা এই দুইটা কার্ভেই আছে, এটা একটা কন্টিনিউয়াস কার্ভ, তাহলে আমি বুঝতে পারতেছি বি পয়েন্টটার মধ্যে এই দুইটা ভ্যালু কি সেম হইতে হবে না? তাহলে এখানে দেখো এইটা হচ্ছে 6 ফিট এই স্থানাঙ্কটা, তাহলে এট 6 ফিট θ1 এট 6 এই মানটা সেম হইতে হবে। একইভাবে এইখানে ডিফ্লেকশনের ইকুয়েশন আর এখানে ডিফ্লেকশন ইকুয়েশনটা দুই পাশে ডিফারেন্ট, কিন্তু যখন 6 ফিট হইতেছে এই বি পয়েন্টের মানটা দুইটা কার্ভে সেম আসতে হবে, দুইটা কার্ভে বি পয়েন্টের মানটা সেম আসতে হবে। বি পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে 6 ফিট, তাহলে v1 এট 6 ফিট সমান সমান ডিফ্লেকশন এট 6 ফিট। এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি কন্ডিশন। সেটাই বলতেছি যে 6 ফিটে দুইটা স্লোপের মান সেম, বা θ1 সমান সমান θ2। কিন্তু আমার এখানে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ei নট θ1, এটা হচ্ছে ei নট θ2। তাহলে যেহেতু এটাও সেম, তাহলে θ1 যদি θ2 হয়, আমি বলতে পারি কি ei নট θ2 সমান সমান ei নট θ2, এটা বলতে পারি। তাহলে সরাসরি এইটা সমান সমান এইটা যখন x1 এর ভ্যালু হচ্ছে কি 6, যখন x2 এর ভ্যালু কি 6, এটাই এখানে বসাইছি। এখানে x1 এর ভ্যালু বসালাম 6, আর এখানে x2 এর ভ্যালু বসালাম 6, আর C2 এর মান, এখানে C3 এর মানটা আমরা এর আগের স্টেপে বের করে আসছিলাম, সেটা সরাসরি বসাইছি। যে প্রশ্ন করছিল সে কি এই জায়গাটুকু বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যে সেগমেন্টটাতে আগে আছে, আমি আবারও বলতেছি এখানে ইউনিটের বিষয়ে কেয়ারফুল হতে হবে। আমি যেটার জন্য ডিটেলসে দেখালাম এবং যেভাবে অঙ্কটা করলে তোমাদের জন্য সুবিধা হবে আমি কিন্তু সেইভাবে বলছি। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, বিম ডিফ্লেকশনের সূত্রের মাধ্যমে আসলে বিমের এই ইনডিটারমিনেট বিম সলভ করা যায়। ইনডিটারমিনেট বিমটা আসলে কি আমরা বের করতে এতদিন পর্যন্ত কাজ করেছি ক্যান্টিলিভার বিম নিয়ে, আমরা কাজ করেছি সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে, আমরা কাজ করেছি ওভারহ্যাঙ্গিং বিম নিয়ে। এই ধরনের সব জায়গায় রিয়াকশনের ভ্যালু তিনটা, এখানে একটা, দুইটা, তিনটা, এখানে একটা, দুইটা, তিনটা, এই ধরনের সবগুলো বিমেই সর্বোচ্চ রিয়াকশন ছিল তিনটা। আর স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন এই 2D প্লেনে ছিল যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে 0। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে তিনটা, আননোন তিনটা, ইকুয়েশন তিনটা, তাহলে রিয়াকশন বের করতে পারতাম। কিন্তু প্রবলেমটা যদি এরকম চলে আসে যে ধরো এইটা, 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 তাহলে এখানে রিয়াকশনের মান, আননোন রিয়াকশনের ভ্যালু হচ্ছে কয়টা, 4টা, অথবা এই ধরনের একটা, ঠিক আছে। এখানে আননোন রিয়াকশনের মান কয়টা, 4টা। এই ধরনের প্রবলেমকে দেখো, এখানে 4টা আননোন, কিন্তু স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আমরা এই 2D প্লেনে জানি 3টা, তাহলে 3টা ইকুয়েশন দিয়ে তো কখনো 4টা আননোন বের করা যায় না। তো এই ধরনের প্রবলেম আমরা এখন পর্যন্ত দেখি নাই, এগুলোকে বলা হয় ইনডিটারমিনেট বিম। এগুলো কিন্তু মানে আনস্টেবল বিম না,
এগুলো কিন্তু ভুলও না, এগুলো আরো ধরো যদি ডিজাইনের ক্ষেত্রে বলি এটা আরো ভালো বেশি, কিন্তু এটাকে নর্মাল যে আমরা সূত্রগুলো জানি সেটা দিয়ে এই বিমটাকে সলভ করা যায় না। কারণ দেখো, আননোন ইকুয়েশন হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে তিনটা। কখনোই তিনটা ইকুয়েশন দিয়ে চারটা আননোন বের করতে পারবো না। এটার জন্য এটাকে বলা হয় ইনডিটারমিনেট। স্ট্যাটিক্যাল লস দিয়ে এটাকে বের করা যায় না, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। তো এখন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমস নিয়ে আমরা কথা বলতেছি। নিচে ফর এক্সাম্পল একটা বিম দেখতে পারতেছি, এই বিমে এইখানে হচ্ছে একটা ফিক্স সাপোর্ট দেখতে পারতেছি। তাহলে এখানে এটা ভার্টিক্যাল দিকে রিয়াক্ট মুভ করতে পারবে না, ভার্টিক্যাল দিকে একটা রিয়াকশন, হরাইজন্টাল দিকে মুভ করতে পারবে না, হরাইজন্টাল দিকে একটা রিয়াকশন, আর মুভমেন্ট একটা রেজিস্ট করতে পারবে, এটার জন্য মুভমেন্ট একটা। এইখানেও একইভাবে এই সাপোর্টটা উপরের দিকে মুভ করতে পারবে না, তাহলে ভার্টিক্যাল একটা রিয়াকশন দিবে। কিন্তু দেখো এই বিমটা এই হরাইজন্টাল দিকে মুভ করতে পারবে, তাহলে হরাইজন্টাল দিকে কোনো রিয়াকশন আসবে না। এটা একটা স্পেশাল আমরা একটা সাপোর্ট তৈরি করছি। আবার একইভাবে যেহেতু এখানে আটকানো, এটা মোমেন্টও রেজিস্ট করতে পারবে। তাহলে এখানে টোটাল আননোন রিয়াকশনের সংখ্যা হচ্ছে 5টা। এখানে টোটাল আননোন, আমি নিজের মতো করে কোনো একটা দিক ধরছি, ঠিক আছে। টোটাল আননোন রিয়াকশনের সংখ্যা হচ্ছে 5টা। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে কয়টা? 3টা। তাহলে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতাম? প্রবলেমটাকে সলভ করতাম বাউন্ডারি কন্ডিশন বা ডিফ্লেকশনের কন্ডিশন। আমরা জানি ফিক্স সাপোর্টে কোনো স্লোপও হয় না, ডিফ্লেকশন হয় না। তো এটাকে যদি বলতাম ওই আগের মতোই, এটা এই বরাবর যদি এক্স অ্যাক্সিস চিন্তা করতাম, যখন এক্স এর মান 0 তখন স্লোপ 0, আর যখন এক্স এর মান 0 তখন ডিফ্লেকশনও 0। যখন এক্স এর মান এল এখানে, তখন স্লোপ 0, যখন এক্স এর মান এল তখন ডিফ্লেকশন 0। তাহলে দেখো, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন ছিল 3টা, স্ট্যাটিক্স এর ইকুয়েশন ছিল 3টা, আর ডিফ্লেকশনের কন্ডিশন থেকে আমি এখানে আরো সূত্র পাচ্ছি কয়টা? 4টা। তাহলে টোটাল আমার হাতে এখানে নন ইকুয়েশন। আবার যদি আমি আহ, যদি দুইটা বিমের ডিফারেন্ট হইতো তাহলে আমি কন্টিনিউটি ইকুয়েশন ব্যবহার করতে পারতাম। এখানে কন্টিনিউটি ইকুয়েশন লাগতেছে না, যেহেতু একটা লোড আছে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পারতেছি আমার হাতে টোটাল ইকুয়েশন বা জানা ভ্যালু আছে 7টা, আননোন হচ্ছে 5টা। তাহলে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। এটাই বলতেছে যে শুধুমাত্র এখানে স্ট্যাটিক্স এর ল দিয়ে এই ধরনের প্রবলেম সলভ করা যায় না, এখানে আরো ডিফারেন্ট ক্রাইটেরিয়া ব্যবহার করতে হয়। আমরা একদম ইনিশিয়াল এই 2 সেমিস্টারে ইনিশিয়াল একটা ওয়ে শিখতেছি, সেটা হচ্ছে জিওমেট্রি আনস্টেবল। তোমার জিওমেট্রিটা অ্যাপ্লাই করে আমরা বের করি সাপোর্ট কন্ডিশন, বা বলতে পারো ডিফ্লেকশনের ক্রাইটেরিয়া এর করে ইউজ করে আমরা এখানে এই আননোন রিঅ্যাকশনটা বের করি। তোমরা এই জিনিসটা 3-1 এ শিখবা, 3-1 এও এই ইনডিটারমিনেট বিম ইউজ করে শিখবা, ভার্চুয়াল ওয়ার্ক মেথড আছে সেটাতে শিখবা, এনার্জি মেথড আছে, এই দুইটা মেথডে 3-1 এ সলভ করা শিখবা। আমরা এখানে একটা ইনিশিয়াল একটা মেথডে শিখতেছি, এটা হচ্ছে ছোটখাটো বিমের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখন ইনডিটারমিনেট বিম সলভ করব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। ওই যে বি পয়েন্টে স্যার ওই যে মানে হরাইজন্টাল ওইটা হলো না কেন, আরেকবার একটু আমি বললে। হরাইজন্টাল হলো না কারণ এখানে একটা মানে সাপোর্টটা তৈরি করছে, এরকম সাপোর্ট এখানে একটা ফাঁকা দিচ্ছে। তো এটা এই বিমটা যখন হরাইজন্টাল লোড আসবে তখন কি এটা ডান দিকে মুভ করতে পারবে না? তো ডান দিকে যদি মুভ করে যায় লোড আসলে, আসলে তো সে কোনো রিয়াকশন দিচ্ছে না। বুঝতে পারছো বিষয়টা? কেন এটা ভার্টিক্যাল দিকে রিয়াকশন দিচ্ছে? কারণ এই বিমটা উপরের দিকে উঠতে পারবে না, এটার জন্যই তো এটা আমার এখানে রিয়াকশন দিচ্ছে, মানে ঠেকায় রাখছে। রিয়াকশন দেওয়া মানে এটাই কি তোমার
এই সাপোর্টটা উপরের দিকে ধাক্কা দিচ্ছে তাকে। তো এই বিমটা যদি ডান দিকে মুভ করতেই পারে তাহলে তো এখানে আসলে কোনো এদিকে রিয়াকশন আসবে না। বিষয়টা কি বুঝতে পারছো নাকি যে প্রশ্ন করছিলাম? জি স্যার। আচ্ছা, এটা চাইলে কিন্তু এটা আমরা চাইলে এটাকে ফুলও ধরতে পারতাম। এটা আমরা একটা স্পেশাল একটা কন্ডিশন এবং আসলে সাপোর্ট কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমি এটা একটু রেখে দিছি, যাতে বুঝো আসলে এই ফিক্সড সাপোর্ট মানে কি। ফিক্সড সাপোর্ট মানে যেটা আসলে উপর দিকে মুভমেন্ট করতে দিতেছে না, ডানে বামে মুভমেন্ট করতে দিতেছে না, এবং কি এটাকে রোটেটও করতে দিতেছে না, সেটাকে বলে ফিক্সড সাপোর্ট। প্র্যাকটিক্যাল লাইফে তো আর এই জিনিসটা থাকবে, এটা তো আর দেখে তো আর কখনো বুঝবো না। কিভাবে কানেকশনটা আছে দেখে আমাকে বুঝতে হবে। এই যে আমরা ইন্টারনাল হিঞ্জে গেলে অবশ্যই এক্সাম্পলটি এখন এই কাজ নেই, বুঝতে সুবিধা হবে। যেমন এই প্রবলেমটা, এটা একটা ইনডিটারমিনেট প্রবলেম। রোলার সাপোর্টে একটা রিঅ্যাকশন আসবে, ফিক্স সাপোর্টে থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা, টোটাল চারটা আননোন এখানে কাজ করতে পারে। স্ট্যাটিক্স এর ইকুয়েশন আছে তিনটা, এটা বুঝতেই পারতেছে এটা একটা ইনডিটারমিনেট প্রবলেম। যেহেতু পুরো স্ট্রাকচারে কোনো হরাইজন্টাল, এখানে রিঅ্যাকশন হবে এইটা, ভার্টিক্যাল একটা, আর শুধু মোমেন্টটা দেবো। যেহেতু পুরো স্ট্রাকচারে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন নাই, তাহলে আসলে হরাইজন্টাল দিকে কোনো ফোর্স ধরারও দরকার নেই। এটা এটা এখানে যে রিঅ্যাকশন গুলো হবে এভাবে ধরলেই হবে। এখন বলেছে যে রিঅ্যাকশন গুলো বের করতে, ডিফ্লেকশনের ক্রাইটেরিয়া ইউজ করে বের করতে। তো কিভাবে সলভ করব? প্রথমে ধরলাম এই যে রিঅ্যাকশনটা, এটাকে ধরলাম এ ওয়াই, চাইলে এটা কেউ ইন্ডিকেট করতে পারি, এখানে যেটাকে বিওয়াই বলতে পারি, এটাকে একটা মোমেন্ট যে কোনো দিকে, এদিকে ধরতে পারি ওদিকে ধরতে পারি, যে কোনো একটা মোমেন্ট এম বি বলতে পারি, কিছু একটা এরকম আগে থেকে ইন্ডিকেট করতে পারি। আপাতত যেটা লাগবে এটা হচ্ছে এটাকে এ ওয়াই বললাম, ঠিক আছে? পুরো বিমে একটাই লোড কাজ করতেছে, পুরো বিমে একটা ব্যারিং লোড কাজ করতেছে, তাহলে পুরো বিমকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। এখানে M1 M2 কোনো কাজ নেই, পুরো বিমটাকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। তো যে কোনো x দূরত্ব পরে আমরা বিমটাকে কাটবো, যে কোনো x দূরত্ব পরে বিমটাকে কাটবো। খেয়াল করে দেখো এখানে কিন্তু a এর মান বের করতে পারতেছি না, এবং বি পয়েন্টের রিঅ্যাকশন গুলোরও মান বের করতে পারতেছি না। সোজা কথা, x দূরত্ব পরে একটা সেকশন। আমরা প্রিভিয়াসলিও এভাবে অঙ্ক করেছিলাম যে একটা ট্রায়াঙ্গুলার লোড ছিল, ওটাকে কেটে দেখাইছিলাম। দেখো এই পয়েন্টের ভ্যালু যদি ডাব্লিউ নট হয়, অবশ্যই x দূরত্ব পরে এই ভ্যালুটা ডাব্লিউ নট হবে না, এটার মানটা আমাকে বের করতে হবে। তোমাদের মধ্যে থেকে অনেকে বলছো যে স্যার আমরা এটা সিমিলার ট্রায়াঙ্গেলে বের করতে পারি। তো আমি বলেছিলাম যে আসলে সিমিলার ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করেই আসলে আমি ঐকিক নিয়ম দিয়ে করি। তো এটা কিভাবে করি? এল দূরত্ব পরে লোডের মান হচ্ছে ডাব্লিউ নট, একক দূরত্ব পরে লোডের মান কি হচ্ছে ডাব্লিউ নট বাই এল। এক্স দূরত্ব পরে কত? ডাব্লিউ নট এক্স বাই, তাহলে এইখানে এই লোডটার মান হচ্ছে ডাব্লিউ নট এক্স বাই এল। এক্স দূরত্ব পরে লোডের মান হচ্ছে ডাব্লিউ নট এক্স বাই এল, ঠিক আছে? তাহলে এটা যদি হয় এরকম লোড, এইটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডের মান কি? পয়েন্ট লোডের মান হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, হাফ ইনটু ভূমির মান কত? ভূমির মান হচ্ছে এক্স, উচ্চতার মান কত হচ্ছে? এই জিনিসটা হচ্ছে ডাব্লিউ নট এক্স বাই এল। তাহলে কত আসে? ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই 2l, বা হাফ ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই এল। এটা দেখালাম, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটার মান। এইটা আমাদের অ্যাপেক্স থেকে 2/3 দূরত্বে কাজ করবে, 2/3 অফ এক্স, এবং বেস থেকে 1/3 দূরত্বে কাজ করবে। যেহেতু কেটেছি, একটা শিয়ার ফোর্স একটা মোমেন্ট রিলিজ হবে। এটাকে যদি ও পয়েন্ট ধরি, সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0,
ঘড়ি কাঁটার দিকেই পজিটিভ ধরলাম, কি দাঁড়াবে ইকুয়েশনটা? ও পয়েন্টের সাপেক্ষে এ ওয়াই ফোর্সটা ও পয়েন্টকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে এ ওয়াই ইন্টু এক্স। তারপর হচ্ছে এই লোডটা এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাবে ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই 2l ইন্টু এটা কতটুক ডিস্টেন্সে আছে এখান থেকে? এক্স বাই 3, ঠিক আছে? এতটুকু দূরত্বে আছে। শিয়ার ফোর্সটা ও পয়েন্ট দিয়ে কাজ করে, তাহলে সে কোনো মোমেন্ট দিবে না। আর এম যেটা আছে সেটা ঘড়ি কাঁটার উল্টো দিকে কাজ করছে, মাইনাস এম ইকুয়াল টু 0, বা এম সমান সমান এ ওয়াই এক্স মাইনাস ডাব্লিউ নট এক্স কিউব বাই 6l। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, রাইট? এ ওয়াই এক্স এটা সমান সমান ইআই ডি স্কয়ার মিউ বাই ডিএক্স স্কয়ার। এটা ইন্টিগ্রেট করলে পাবো স্লোপ, ইন্টিগ্রেট করলে পাবো মোমেন্ট। একবার ইন্টিগ্রেট করলাম ডিফ্লেকশন, এই স্লোপ এর ইকুয়েশন, একবার ইন্টিগ্রেট করলে মোমেন্ট ইকুয়েশন। খেয়াল করব ইওয়াই ডাব্লিউ নট এগুলো কিন্তু সবই কনস্ট্যান্ট ভ্যালু, বা এগুলো হচ্ছে সংখ্যা। একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে এক্স, শুধুমাত্র কিন্তু এক্স এর ইন্টিগ্রেট, এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে? এক্স স্কয়ার বাই 2। এই আমি আমার মতো করে লিখছি, কারণ প্র্যাকটিস করতে করতে আমার যেভাবে দ্রুত হয়, তোমরা দরকার এভাবে করার দরকার নেই, তোমরা নরমালি করবা ই আই থিটা সমান সমান এ ওয়াই এক্স স্কয়ার বাই 2। ইন্টিগ্রেট করলে এক্স্যাক্টলি যেভাবে আসে সেভাবে লেখো, তাহলে ভুল কম হবে। মাইনাস 1/6 বা ডাব্লিউ নট বাই 6l ইন্টু এক্স কিউব কে ইন্টিগ্রেট করলে কি আসে? এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস c1। এভাবে ভেঙে ভেঙে লেখো। পরে আবার যদি ইন্টিগ্রেট করি ই আই মিউ সমান সমান আবার এ ওয়াই বাই 2 এক্স স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি আসে? এক্স কিউব বাই 3। দেখো আমি কিন্তু চাইলেই গুণ করে ফেলতে পারতাম, যেটা এখানে করছি। কিন্তু আমি বলতেছি তোমরা যদি চাও এভাবে ভাগ করে রেখে দিতে পারো, সুবিধা হইতে পারে তোমার, তাহলে খেয়াল করতে পারবা যে কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা। কনফিডেন্স চলে আসলে এভাবে করার দরকার। এটা কত? 6l ইন্টু 1/4। দেখো আমি গুণ করে ফেলতেছি না, যা যা থাকার কথা সেটাকে রেখে দিচ্ছি। এটা একটু ইয়া হয়ে গেছে, পাশে লিখি। বা ই আই মিউ সমান সমান এ ওয়াই বাই 2 ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস ডাব্লিউ নট ইন্টু 6l ইন্টু 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 কে করলে কত আসে? এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস c1x প্লাস c2। চাইলেই কিন্তু 4×5 = 20 ইন্টু 6 120 গুণ করে লিখে দিতে পারতাম। আমি হচ্ছে রেখে দিছি যে আসলে ইন্টিগ্রেশনটা ঠিক হয়েছে কিনা। তোমাদের যদি মনে হয় এভাবে করতে গেলে সুবিধা, এভাবে দেখাও অথবা একবারে দেখাও, যেভাবে তোমাদের ভুল কম হয়। তো c1x প্লাস c2 চলে আসলো। এটা হচ্ছে স্লোপের ইকুয়েশন, এটা হচ্ছে ডিফ্লেকশনের ইকুয়েশন। তো এখন এটাকে সলভ করব কিভাবে? বাউন্ডারি কন্ডিশন ইউজ করি। বাউন্ডারি কন্ডিশনটা কি বলতেছে? এইটা হচ্ছে যদি আমাদের এক্স ধরি এভাবে, ডিফ্লেকশন যখন এক্স এর মান 0, রুলার সাপোর্টে ডিফ্লেকশনের মানও 0 হবে। আর যখন এক্স এর মান l, তখন স্লোপও 0, ডিফ্লেকশনও 0। তাহলে এখান থেকে বাউন্ডারি কন্ডিশন পাইলাম তিনটা যদি ইউজ করি একে একে, যখন এক্স এর মান 0 তখন ডিফ্লেকশন 0, এটা অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি c2 এর মান 0 চলে আসতেছে। ডিফ্লেকশনের ভ্যালু 0, এক্স এর মান 0 বসাই দিলে c2 এর মান সরাসরি 0 চলে আসে। যখন এক্স এর মান l তখন থিটা 0, ei থিটা। এই ইকুয়েশনে এখন এক্স এর মান যদি l বসাই দেই, থিটা ভ্যালু 0 হয়ে গেলে 5টা 0 হয়ে যায়, এক্স এর ভ্যালু l, এক্স এর ভ্যালু l এভাবে করে এই একটা ইকুয়েশন পেলাম। একইভাবে যখন এক্স এর মান l তখন ডিফ্লেকশন 0, এটাকে ইউজ করে আমরা একটা ইকুয়েশন পেলাম। তাহলে দেখো আমাদের আননোন ছিল কয়টা? এখানে আননোন ছিল c1, আননোন ছিল c2, আর আরেকটা আননোন ছিল ay। আমরা কিন্তু এখনো বিমের রিঅ্যাকশন বের করতে পারি নাই, সো ay টা ছিল আননোন।
তাহলে তিনটা আননোন ছিল, তিনটার মধ্যে একটা প্রথমেই পেয়ে গেছি, C2 এর মান পেয়ে গেছি। আর আননোন আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে AY, একটা হচ্ছে C1, এই দুটোই আননোন। এবং এখন হাতে ইকুয়েশন পাইলাম কয়টা? একটা, দুইটা, একটা, দুইটা, দুইটা আননোন ইকুয়েশন, এই সরি, দুইটা আননোন ভ্যারিয়েবল আর দুইটা ইকুয়েশন। তাহলে যদি এটাকে সলভ করি, খুব সলভ করলেই আমরা মান পেয়ে যাব AY এবং C1 এর মান। এটা হচ্ছে অ্যান্সার। তো এখন যেহেতু AY এর মান জেনে গেছি, AY এর মান যদি জানা হয়ে যায়, তাহলে এখন আমরা যেহেতু AY এর ভ্যালুটা জানি, সামেশন অফ FY ইজ ইকুয়াল টু 0 করে VY এর মানটা বের করতে পারবো। সামেশন অফ MA অথবা MB যে কোনো একটা করে এখানে মোমেন্টের মানটা বের করতে পারবো। তো স্ট্যাটিক্স এর ইউজ করে বাকি ভ্যালু গুলো এখানে বের করা সম্ভব, বাকি রিঅ্যাকশন গুলো বের করা সম্ভব। এটা দেখায় নাই, তোমরাই বের করতে পারবা। তো এখানে যে সলভিং বলছি, আসলে এখানেও একটু দেখাচ্ছি যে আমি কিভাবে করছি। আমার কাছে মনে হয়েছে এভাবে করলে তাড়াতাড়ি হবে। কি করছি? 1 নং ইকুয়েশনকে L দিয়ে গুণ দিছি, গুণ দিলে চলে আসে এটা, তারপরে বি বাদ দিছি, করলে আমরা AY এর মান বের করতে পারি। তো এটা কি নেসেসারি এভাবে করা না? আমরা কি চাইলে বি কে L দিয়ে ভাগ করে এ দিয়ে বা বিয়োগ করতে পারতাম, একই জিনিস হবে। এটার জন্য আসলে এখানে বলার কিছু নাই, এটা যে উপায় ইচ্ছা তুমি দুটো ইকুয়েশনের দিকে তাকাবা, তাকায় দেখবা যে কিভাবে তুমি মানটা বের করতে পারো। চাইলে এই ইকুয়েশন থেকে আমি কোনোভাবে করে C1 এর একটা মান নিয়ে আসতে পারতাম, C1 সমান সমান AY সামথিং মাইনাস, এরকম একটা ইকুয়েশন নিয়ে এসে C1 এর ভ্যালুটা বি ইকুয়েশন ইনপুট দিলেও কিন্তু আমি AY এর মান বের করতে পারবো। যে কোনো ভাবে বের করা যায়। তো তোমাদের যেটা অ্যাপ্রোচটা সহজ মনে হয় সেভাবে তোমরা এটা করতে পারো। আর যদি সরাসরি ভ্যালু থাকে তাহলে তো ইজি, দুইটা ইকুয়েশন বের হবে, ক্যালকুলেটরে যাবা, ইকুয়েশন চাপ দিবা, সে সলভ করে বলে দিবে যে মানটা কত আসে। তাও আমি এখানে দেখাই দিছি কি করেছে। 1 নাম্বার ইকুয়েশনের সাথে L গুণ দিছি, তারপরে এই 2 নাম্বারটা বাদ দিছি, সেখান থেকে AY এর মান চলে আসছে। একটা পার্টিকুলার অ্যাপ্রোচ দেখাইছি। তাহলে এভাবে আমরা রিঅ্যাকশনটা বের করতে পারি। কারো কি এখানে কোনো কনফিউশন আছে? নো স্যার। কেউ কি কোনো কিছু প্রশ্ন করেছো? আহ, শোনা যায়নি ঠিক মতো। স্যার এই প্রবলেমে কনফিউশন নেই। আচ্ছা, তাহলে এখানে কিভাবে বের করেছি সেটা দেখাচ্ছি। আরেকটা প্রবলেম আছে, ফুললি বোথ সাইড ফিক্সড বিম, বা এটাকে সরাসরি ফিক্সড বিম বলে। দুই পাশে ফিক্স সাপোর্ট আছে, বলেছে যে সাপোর্টের রিঅ্যাকশন গুলো বের করো। এখানে সাপোর্টের রিঅ্যাকশন বের করো। এটাও আমরা বুঝতে পারতেছি এই ফিক্স সাপোর্টে তিনটা, এই তিনটা ছয়টা থাকতে পারে স্ট্যাটিক বিম, এটাও কি ইনডিটারমিনেট বিম। তো এখানে যেটা হবে, একটা ভার্টিক্যাল একটা মোমেন্ট ধরলাম, যেহেতু পুরো বিমে কোনো হরাইজন্টাল ফোর্স নাই, তো আমি আর হরাইজন্টাল রিঅ্যাকশনটা দেখাচ্ছি না। এটা একটু সোজা আসলে, এটাতে একটু কাজ সহজ করা যায়। এটা দেখো, W0 লোড কাজ করতেছে সিমেট্রিক ডিস্টেন্স। তো এখানে যেটা হবে, এখানে একটা রিঅ্যাকশন আসবে RA, এখানে একটা রিঅ্যাকশন আসবে RB, বা আমি যদি VA যেটাই বলি না কেন, আমরা এখানে VA দিয়ে ইন্ডিকেট করেছি। টোটাল লোডের মান হচ্ছে কি এখানে W0 L, তাহলে এটা দুই দিকে সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে। এটা হবে W0 L/2, এটা হবে W0 L/2, দুই পাশে সমান হয়ে যাবে। তারপরে আহ, এখানে যে মোমেন্টটা আসবে, ধরো এটাকে ধরলাম MA, এটাকে ধরলাম MB, এই দুইটাও সেম হবে, কিন্তু একটা দিক আরেকটা দিকের উল্টো হবে। এটাকে যদি MA ধরি, MB টা হবে ওইদিকে,
উল্টো দিকে কাজ করবে এবং দুইটার মান সেম হবে, এম এ সমান সমান এম বি হবে। তাহলে এখানে আসলে আননোনের সংখ্যাটা একটু কম, সরাসরি রিঅ্যাকশনটা কত বলে দিলাম, WL/2। আর এখানে যে মোমেন্টটা আছে দুইটার দুই পাশে মোমেন্টের ভ্যালুটা সেম হবে। তো আমি এখানে শুধুমাত্র এম প্রাইমের মানটা বের করতে চাচ্ছি বা মোমেন্টের মানটা বের করতে চাচ্ছি। রিঅ্যাকশন আমরা সরাসরি এই লোড থেকে বলে দিতে পারতেছি। তো যেটা করবো আগের মতোই, এখান থেকে যে কোনো যেহেতু পুরো একটা লোডই আছে, এখান থেকে যে কোনো এক্স দূরত্বে একটা সেকশন, সরি x1 না, যে কোনো এক্স দূরত্বে একটা সেকশন, যে কোনো এক্স দূরত্বে যদি একটা সেকশন নেই, এরকম দেখা যাবে একটা শিয়ার ফোর্স রিলিজ হবে, একটা মোমেন্ট রিলিজ হবে। তো এখানে এক্স দূরত্ব পর্যন্ত কাজ করতেছে লোড কি ডাব্লিউ, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট লোডের মান কত, ডাব্লিউ ইন্টু এক্স। এটা x/2 দূরত্বে দুই পাশ থেকে x/2 দূরত্বে কাজ করবে। আর এখানে রিঅ্যাকশনটা কত ছিল, WL/2, আর মোমেন্ট কাজ করতেছে এম প্রাইম। আগের মতো যদি আমি এটাকে যদি ও পয়েন্ট ধরে সামেশন অফ এম ও ইজ ইকুয়াল টু 0 করি, দিকটা পজিটিভ, কি দাঁড়ায়, এই এম প্রাইমটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরতেছে, তাহলে মাইনাস এম প্রাইম WL/2, এই লোডটার ও পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে কত, এক্স, এবং এই লোডটা ও পয়েন্টকে ঘড়ি কাঁটার দিকে ঘুরাবে, তাহলে মোমেন্টটা হচ্ছে পজিটিভ। তারপর WX, এই লোডটা উল্টো দিকে ঘুরাবে, তাহলে এটা হচ্ছে মোমেন্টটা হবে মাইনাস WX ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে x/2। ভি শিয়ারটা ও পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এটা কোনো মোমেন্ট দিবে না। আর এমটা হচ্ছে কি, এমটা ঘড়ি কাঁটা উল্টো দিকে ঘুরতেছে, তো মাইনাস এম ইজ ইকুয়াল টু 0। তাহলে মোমেন্টের ইকুয়েশনটা হচ্ছে মাইনাস এম প্রাইম প্লাস WLX/2 মাইনাস WX²/2। তাহলে এটা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন, WLX minus W minus W/2x² minus m prime। এটাই সমান সমান কি, d square mu divided by, sorry, EI d square mu divided by dx²। এটাকে একবার ইন্টিগ্রেট করলে আসবে EI থিটা, আরেকবার ইন্টিগ্রেট করলে আসবে EI mu। তো ইন্টিগ্রেট করলাম, x কে ইন্টিগ্রেট করলে আসে x²/2, x² কে করলে আসে x³/3, m প্রাইম এটা কিন্তু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে যদি ইন্টিগ্রেট করি সেটার সাথে কি চলে আসে, একটা x চলে আসে। আর প্রথম স্টেপে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে c1। একইভাবে আবার x গুলোকে ইন্টিগ্রেট করলাম, EI mu পেলাম। এখন এটাকে সলভ করব কি দিয়ে, বাউন্ডারি কন্ডিশন দিয়ে। যখন a প্রান্তে আসলাম, x এর মান যখন 0, তখন স্লোপও 0, ডিফ্লেকশনও 0। যখন b প্রান্তে গেলাম, x এর মান l, তখন স্লোপ 0, ডিফ্লেকশন 0। তাহলে এই বাউন্ডারি কন্ডিশন গুলো ইউজ করি, খুব সহজে হয়তো বের হয়ে যাবে মানগুলো। যখন x এর মান 0, তখন স্লোপ 0, এখান থেকে ইউজ করলে চলে আসে c1 এর মান 0। একইভাবে যখন x এর মান 0, তখন ডিফ্লেকশন 0, এটা ইউজ করলে c2 এর মান 0 চলে আসে। আমার কাজ শেষ। তো আরেকটা যে বাউন্ডারি কন্ডিশন আছে, x এর মান যখন l, তখন স্লোপ 0, এই কন্ডিশনটা যদি ব্যবহার করি, এখানে দেখি স্লোপ 0 হলে এই পার্টটা 0 হয়ে যায়, c1 এর মান অলরেডি বের করছি 0, x এর মান যদি l বসায়, এখান থেকে সলভ করলে m প্রাইম এর মানটা পেয়ে যাবে, m প্রাইম এর মান বের হচ্ছে WL²/2। তাহলে দেখো আমার আননোন ইকুয়েশন, এই m প্রাইম যে আননোন রিঅ্যাকশনটা ছিল, রিঅ্যাকশন মোমেন্ট, সেটাও পেয়ে গেছি। আর কোনো কিছু আমার এই ভিমে অজানা নাই। আর এম প্রাইমের ভ্যালুটা আসছে পজিটিভ, এর মানে আমি যে দিকটা ধরেছিলাম সেই দিকটাই ঠিক আছে। আমি ধরেছিলাম এম প্রাইমটা বা এম এই মোমেন্টটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরতেছে,
আসলেও এম প্রাইম মোমেন্টটা পজিটিভ আসা মানে হচ্ছে ডাব্লিউ এল স্কয়ার বাই 2 পজিটিভ ভ্যালু আসে, এর মানে আমার ধরা সাইনটা ঠিক আছে। তাহলে এখানে রিঅ্যাকশন গুলো দেখাই দিলাম। আর ইলাস্টিক কার্ভের ইকুয়েশনটাও আমি বলে দিলাম, এই হচ্ছে ইলাস্টিক কার্ভের ইকুয়েশন। ইলাস্টিক কার্ভের ইকুয়েশনটা বের করে ফেলি। তো এখানে যদি ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে বলে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন এই বিমেরও কোন পয়েন্টে হবে, যেহেতু এটা সিমেট্রিক লোডে আছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন এখানেও কোথায় হবে, মিড পয়েন্ট হবে, মানে x ইজ ইকুয়াল টু l বাই 2। তাহলে আমি এখান থেকে যে ডিফ্লেকশনের বা ইলাস্টিক কার্ভের যে ইকুয়েশনটা পেলাম, এখানে যদি x এর ভ্যালু l বাই 2 বসায় দেই, l বাই 2 বসায় দিলে আমার ডিফ্লেকশনের মান চলে আসবে। মাইনাস মানে হচ্ছে ডিফ্লেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে? ও, কারো যদি এই ম্যাথটা নিয়ে কোনো প্রশ্ন থাকে করতে পারো। এই একটা বিম যদি চিন্তা করি, যেহেতু সিমেট্রিক ডিস্টেন্সে আছে, আসলে এটা রিয়াকশনটা সহজে বের করতে পারবো। এটা আসবে 5 কিপ, এই রিয়াকশনটাও আসবে 5 কিপ, যেহেতু বিমে কোনো হরাইজন্টাল ফোর্স নাই, কোনো হরাইজন্টাল রিয়াকশন আসবে না। আচ্ছা, এখন বুঝতে পারতেছি এই বিমেও এটাকে যদি নামকরণ করি, পয়েন্ট করে এ বি সি এবং ডি, এ থেকে বি পর্যন্ত কোনো কিছু নাই, বি তে একটা লোড চলে আসে, বি থেকে সি পর্যন্ত কিছু সি তে লোড চলে আসে, তারপর সি থেকে ডি। তাহলে এখানে তিনটা, এ থেকে বি পর্যন্ত একটা কন্ডিশন ছিল, পরে একটা ডিসকন্টিনিউটি চলে আসছে এই 5 কিপ লোড আসার পরে। তারপরে বি থেকে সি পর্যন্ত কিছু ছিল না, সি তে একটা লোড চলে আসার পর সি পয়েন্ট একটা ডিসকন্টিনিউটি চলে আসছে, তারপরে সি থেকে ডি। তাহলে এখানে তিনটা ডিফারেন্ট সেগমেন্ট হচ্ছে এ বি, বি সি এবং সি ডি। এই প্রবলেমটাকে যদি আমরা এখন ইকুয়েশন আকারে রিপ্রেজেন্ট করি, এটাকে বললাম এখানে একটা কাটতে হবে, এখানে একটা কাটতে হবে, এখানে একটা কাটতে হবে। আচ্ছা, খেয়াল করি, প্রথমে কাটলাম, এখানে এক্স দূরত্ব পরে যদি কাটি, তাহলে এখানের মোমেন্টের ইকুয়েশনটা কি দাঁড়াবে? কাটি, কাটার পরে বিমটা দেখতে এরকম, এখানে 5 কিপ লোড কাজ করতেছে, এখান থেকে এক্স দূরত্ব পরে কাটতেছে, কাটার পরে একটা শিয়ার ফোর্স রিলিজ হবে, আর একটা একটা মোমেন্ট রিলিজ হবে। তো এখানে মোমেন্টের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কি 5 ইন্টু এক্স। এটা কতটুকু পর্যন্ত খাটবে? 0 থেকে 2 ফিটের মধ্যে খাটবে, এবি সেগমেন্ট। এর পরেরটা আমরা বিসি এর মাঝখানে কাটবো। তাহলে বিমটা দেখতে কেমন? এখানে 5 কিপ লোড কাজ করতেছে, এটাকে আমরা M1 বলি, এটাকেও X1 বলি সুবিধার্থে। এখানে 2 ফিট পরে একটা লোড আছে, লোডটার মান হচ্ছে কত? 5 কিপ।
এই ডিস্টেন্সটা হচ্ছে 2 ফিট, আর টোটাল সেকশনটা কাটছি x2 দূরত্বে, শিয়ার ফোর্স রিলিজ হবে আর একটা মোমেন্ট রিলিজ হবে। মোমেন্টটাকে বললাম m2। এই ডিস্টেন্সটা কত হচ্ছে তাহলে x2 মাইনাস 2, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ায়, m2 সমান সমান 5x2 মাইনাস 5 ইন্টু x2 মাইনাস 2। এটা হচ্ছে বিসি সেগমেন্টের জন্য। বিসি সেগমেন্টটা কতটুকু খাটতেছে, বিসি সেগমেন্টে খাটতেছে এখান থেকে এই পর্যন্ত। আর এটাকে যদি গ্রাফের মতো চিন্তা করতাম, এটা হতো 0 ফিট, এটা হতো 2 ফিট, এটা হতো 4 ফিট, এটা হতো 6 ফিট, মানে 2 ফিট। তাহলে স্যার ওখানে কন্ডিশনটা 0 থেকে 4 ফিট পর্যন্ত হতো। হ্যাঁ হ্যাঁ, আমি আবার একটু করতেছি, আমার এটা একটু চেঞ্জ হয়ে গেছে আনইনটেনশনালি। 5k 5k, এই তো। তো প্রথম যে সেগমেন্টটা ছিল এবি সেগমেন্ট, ফর 0 থেকে x1 এর মান হচ্ছে 2 ফিট পর্যন্ত। এটাকে যদি বলতাম, এটা হচ্ছে 0 ফিট, 2 ফিট, 4 ফিট, 6 ফিট। এ বি সি এন্ড ডি। এ বিটা হচ্ছিল এরকম 5k, শিয়ার এন্ড মোমেন্ট, বা এখান থেকে কি আসে, m1 সমান সমান 5x1। ওকে, পরবর্তীটা হচ্ছে বিসি সেগমেন্ট। বিসি সেগমেন্টটা হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত। ছবিটা কিরকম দেখতে হবে, এখানে 5k 5, এতটুকু ছিল 2 ফিট, x2 মাইনাস 2 ফিট, শিয়ার মোমেন্ট। এখানে মোমেন্টের ইকুয়েশন কি দাঁড়ায়, 5x2 মাইনাস 5 ইন্টু x2 মাইনাস 2। সিডি সেগমেন্ট, সিডি সেগমেন্টটা হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত। পুরোটাকে যদি x3 বলি, এটা হচ্ছে 2 ফিট, এটা হচ্ছে 2 ফিট, তাহলে এটা কত, এতটুকু হচ্ছে টোটালটা x3 মাইনাস 4। ছোট করে বলি, 2 ফিট, x3 মাইনাস 4, এটা হচ্ছে x3 মাইনাস 4। শিয়ার রিলিজ হবে বা m3। এখানে যদি মোমেন্ট নিতাম, ইকুয়েশনটা হতো 5 x3 মাইনাস 5 ইন্টু এই পয়েন্ট থেকে, হ্যাঁ, দূরত্ব কত, x3 -2 হবে না স্যার? প্লাস 2। এখান থেকে খেয়াল করো, এই পয়েন্টটা থেকে এই লোডটা দূরত্ব এতটুকু হচ্ছে 2 ফিট, এতটুকু হচ্ছে x3 মাইনাস 4 ফিট, লাস্টে কি x3 মাইনাস 4 প্লাস 2, মানে এই ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত।
মাইনাস 5 ইন্টু x3 মাইনাস 4 বা 5x3 মাইনাস 5 ইন্টু x3 মাইনাস 2 মাইনাস 5 ইন্টু x3 মাইনাস 4। এবি বিম, বিসি বিম, সিডি তিনটা সেগমেন্ট আমাকে ভাগ করতে হবে, তিনবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এবি সেগমেন্টের জন্য C1 C2, বিসি সেগমেন্টের জন্য C3 C4, সিডি সেগমেন্টের জন্য C5 C6, 6টা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমার একবার বি পয়েন্টে কন্টিনিউটি, একটা সি পয়েন্টে কন্টিনিউটি ইউজ করতেই হবে। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আবার বলি, এ বি বিসি সিডি তিনটা সেগমেন্ট, তিনটা মোমেন্টের ইকুয়েশন পেলাম। তিনটা মোমেন্টের ইকুয়েশন যেহেতু পেয়েছি, তাহলে আমাকে সলভ করতে হবে তিনবার করে ইন্টিগ্রেট করে, মানে তিনটা সেগমেন্টে সলভ করতে হবে। এবি কে যখন ইন্টিগ্রেশন করব তখন দুইটা কনস্ট্যান্ট চলে আসবে, একটা হচ্ছে C1 C2, বিসি সেগমেন্টে চলে গেলে আসবে C3 C4 এবং সিডি সেগমেন্টে চলে গেলে আসবে C5 C6। 6টা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চলে আসবে এভাবে করতে গেলে। এবং বি এবং সি পয়েন্ট দুইটাতে আমার কন্টিনিউটি কন্ডিশন খাটিয়ে আমাকে বিমটাকে সলভ করতে হবে। বুঝতে পারতেছি অঙ্কটা অনেক বড় হবে, যদিও শুধুমাত্র পয়েন্ট লোড আছে, খুব সহজ লাগতেছে দেখতে, বাট এই সেগমেন্টেশনের কারণে প্রবলেমটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি যদি তোমাদের বলি, এই যে তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনের মধ্যে কি কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা কেউ? স্যার 5 কমন নেওয়া যায়। আচ্ছা সেটা এখন ধরো দেখে আসলে 5 না হয়ে এটা যদি 10 হইতো তাহলে কি কমন নিতে পারতা? তখন তো একটা 5 হইতো, একটা 10 হইতো, বা ধরো এটা 7.5 হইতো, তাহলে তো কমন নিতে পারতা না। ইকুয়েশন গুলোর দিকে তাকাও, ইকুয়েশন গুলোর মধ্যে কি কোনো মিল আছে কিনা দেখো তো। আমি একটু খেয়াল করাই, দেখি হয়তো তোমাদের যে চিন্তাই করতেছ না ওই জিনিসটা। দেখো তো এদিকে একটা, এদিকে 5x1 আছে, এই এই জিনিসটাই কিন্তু এটা 5x2 রূপে আছে, এই জিনিসটাই কিন্তু এখানে 5x3 রূপে আছে। তারপরে পরবর্তী সেগমেন্টে এই জিনিসটা অ্যাড হলো -5x2 -2, এইটাই কিন্তু এখানে আছে। তারপরে যখন আবার সিডি সেগমেন্টে যাচ্ছি তখন 5x3 -4 আছে। এই কথাটা থেকে আমি যেটা বুঝাইতে চাইতেছি, দেখো এই বিমটার এই 5 কিপ যে লোডটা আছে, এই লোডের ইফেক্টটা কিন্তু তিনটা ইকুয়েশনে আছে, এই লোডের ইফেক্টটা তিনটা ইকুয়েশনে আছে। পরে যখন আমি বিসি সেগমেন্টে গেলাম তখন এইটার ইফেক্ট আসা শুরু করলো। বিসি সেগমেন্টে আসে এই জিনিসটা, আচ্ছা আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওকে, প্রথমে আসি এই 5 কিপ লোডটা। এই 5 কিপ লোডটার ইফেক্ট এবি বিম শুরু হয়েছে, এবি বিমে আছে, বিসি সেগমেন্টে আছে, সিডি সেগমেন্টে আছে। পরে আমি যখন বিসিতে গেলাম, বিসিতে একটা 5 কিপ লোড ইন্ট্রোডিউস হয়েছে। তো এই 5 কিপ লোডের ইফেক্টটা যেমন বিসিতে আছে তেমন সিডিতে আছে। সিডি সেগমেন্টে আবার একটা 5 কিপ লোড আছে, এইটার ইফেক্টটা শুধুমাত্র সিডি সেগমেন্টেই আছে। তাহলে আমি যেটা বুঝতে পারতেছি, যে লোডটা বাম দিক থেকে শুরু হয়েছে, যে লোডটা বাম দিক থেকে শুরু হয়েছে সেটা কিন্তু এবি বলো, বিসি বলো, সিডি বলো, প্রত্যেকটা সেগমেন্টেই আছে। পরে যে লোডটা বি পয়েন্ট থেকে শুরু হয়েছে সেটার ইফেক্টটা কিন্তু যেমন বিসি সেগমেন্টে আসে, সেটার ইফেক্টটা কিন্তু সিডি সেগমেন্টেও আছে। আবার যে লোডটা সিডি তে শুরু হয়েছে সেটার ইফেক্টটা সিডি থেকে শুরু হয়েছে। যদি বিমটা এখানে শেষ না হয়ে পরে যদি এখানেও কন্টিনিউ করতো তাহলে এইটার ইফেক্টটা
এর পরবর্তী সেগমেন্টেও চলে যেত, ডিই তেও চলে যেত। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। এই জিনিসটাকেই ইউজ করে আমরা এখন একটা কিছু সূত্র ইউজ করব। আমরা বুঝতে পারতেছি পুরো বিমটাকে আমি যদি এখন এই ইকুয়েশনটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতাম, পুরো বিমটাকে এই ইকুয়েশনটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতাম, কিন্তু বলতাম যে এই যে সূত্রটা আছে, মানে এই যে পার্টটা, এই পার্টটা শুধুমাত্র বি পয়েন্ট থেকে শুরু হবে, আর এই যে পার্টটা আছে এই পার্টটা সি পয়েন্ট থেকে শুরু হবে। তাহলে কি হইতো কি হইতো না বলো তো? যদি বলতাম যে এই পুরো বিমটাকে এই M3 ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতাম, পুরো বিমটাকে বলতাম M3 যে সূত্রটা আছে সেটা দিয়ে বুঝাইতাম, কিন্তু বলতাম এই যে মাঝখানের যে সেগমেন্টটা আছে এটা শুরু হবে বি পয়েন্ট থেকে, আর লাস্টের যে সেগমেন্টটা সেটা শুরু হবে সি পয়েন্ট থেকে। তাহলে কি এই একটা সূত্র দিয়ে এই পুরো বিমটাকে রিপ্রেজেন্ট করা যাইতো না? আমরা যদি এরকম একটা 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 ফাংশন বলতে পারতাম, এই ফাংশনের মধ্যে ডিফাইন করে দিতাম যে এই পার্টটা শুরু হবে 2 ফিট পরে, এই ব্লু হাইলাইটেড যে পার্টটা আছে সেটা শুরু হবে 2 ফিট পরে, গ্রিন হাইলাইটেড পার্টটা শুরু হবে 4 ফিট পরে। তো আমি যদি সূত্রের মধ্যেই মোমেন্টের ইকুয়েশনের মধ্যে যদি এই জিনিসটা বলে দিতে পারি, তাহলে একটা মোমেন্টের ইকুয়েশন দিয়ে পুরো বিমকে রিপ্রেজেন্ট করা যাবে। যেহেতু একটা ইকুয়েশন দিয়ে পুরো বিমকে করা যাবে, তাহলে ইন্টিগ্রেশন করলে প্রথমে আসবে থিটা, পরে আসবে রিফ্লেকশন, তাহলে শুধুমাত্র দুইটা কনস্ট্যান্ট। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কতটুকু শুনেছো সেটাকে যদি একটু স্পেসিফিক বলতাম, তাহলে স্যার আমাকে। স্যার একটা ইকুয়েশন দিয়ে সম্পূর্ণ বিমের ইয়াটা হ্যাঁ, একটা বোঝানো যাচ্ছে। ইকুয়েশন দিয়ে পুরো বিমটাকে করা যাবে। তাহলে এখন যদি এটাকে আসলে M3 না বলে আমি যদি পুরো এমই বলতাম, তাহলে দেখো এটাকে যদি ইন্টিগ্রেট করতাম কি আসতো, ইআই থিটা ইআই মিউ, তাহলে কনস্ট্যান্ট আসতো একটা দুইটা। ঠিক আছে? তাহলে আমি যদি আমাদের সুবিধা হইতো আমরা যদি পুরো বিমকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, ঠিক আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কমাইতে পারতাম। এই যে পদ্ধতিটা বলতেছি এটাকে বলা হয় ডিসকন্টিনিউটি মেথড, এবং আমরা এই পদ্ধতিতে, এটাও ইন্টিগ্রেশন মেথডেই পড়ে, কিন্তু ইন্টিগ্রেশন মেথডটাকে সোজা করে দেখানো। ঠিক আছে? তো আমরা এই মেথডে সলভ করব। এই আমরা এর আগে যতগুলো প্রবলেম সলভ করেছি সেটাকে এই ডিসকন্টিনিউটির মাধ্যমে রিপ্রেজেন্ট করব, বা একটা ইকুয়েশনের মাধ্যমে এরকম সেগমেন্টেড জিনিসগুলোকে একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে সলভ করার চেষ্টা করব। এটাকে আমরা বলতেছি ডিসকন্টিনিউ মেথড। তো একটা জিনিস বলে নেই, এটা একমাত্র তখনই ইউজ করাটা বুদ্ধিমানের কাজ, ডিসকন্টিনিউটি মেথড, যদি পুরো বিমটা এই ফ্লেক্সারাল রিজিডিটি অথবা মানে যদি কোনো স্লোপে ডিসকন্টিনিউটি না থাকে, ফ্লেক্সারাল রিজিডিটি যদি পুরো বিম জুড়ে একই থাকে, শুধুমাত্র তখনই এই পদ্ধতিটা ইউজ করাটা সহজ বা করা যায়। নাইলে যদি ফ্লেক্সারাল রিজিডিটি যদি আবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়, ধরো এই সেগমেন্ট প্রত্যেকটা পার্টে যদি ফ্লেক্সারাল রিজিডিটিটা ডিফারেন্ট হয়, তাহলে আসলে এই মেথড ইউজ করে কোনো সহজ উপায় সলভ করতে পারবা না। তোমাকে সেগমেন্টেড ওয়েতে আগে থাকে। যদি ফ্লেক্সারাল রিজিডিটি পুরো বিম জুড়ে এক থাকে, স্যার কথা শোনা যাচ্ছে না। আসলে আমার এন্ড থেকে আমি যেটা চেক করতেছি আমাকে বলতেছি ঠিক আছে। তোমরা কি একটু সবারই কি প্রবলেমটা করতেছে নাকি দুই একজন? স্যার মাঝখানে 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 হঠাৎ করে মাঝখানে কথা কমে মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলতেছেন এমন লাগতেছে। আচ্ছা, আমাকে হইলে এরকম একটু বললে আমি আবার ক্যাপ করব, সমস্যা নেই। তো যেটা বলছি, এই ফ্লেক্সারাল রিজিডিটিটা যদি পুরো বিম জুড়ে কনস্ট্যান্ট না থাকে, তাহলে আসলে আমরা যে পরবর্তী যে কথাগুলো বলতেছি তাহলে ওই পদ্ধতিটা ইউজ করে কোনো লাভ নেই। এর থেকে সেগমেন্টেড করাটাই বেটার। পুরো বিমে যদি ফ্লেক্সারাল রিজিডিটি সেম কন্টিনিউয়াস থাকে, শুধুমাত্র তখনই আমরা এই ডিসকন্টিনিউটি মেথডটা ইউজ করব। কথাটা কি বুঝাইতে পারছি? যে আমরা
পুরো বিমটাকে একটা কন্ডিশন দিয়ে ইউজ করব, কিন্তু এটা শুধুমাত্র তখনই ইউজ করব যদি পুরো বিমে ফ্লেক্সারাল রিজিডিটিটা সেম থাকে। কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো না এরকম একটা পিকচার যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো, বেটার বুঝতে আচ্ছা, পারতাম। ধরো এই বিমটাই ছবি এঁকে বোঝাই। স্টেট অফ ধরো এরকম আছে, বিমটার এই হচ্ছে বিমটা, তো ওই আগের মতোই এখানে লোড কাজ করতেছে, এখানে লোড কাজ করতেছে, কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়াটা ডিফারেন্ট। এখানে আই নট, এখানে 2 আই নট, এখানে আই নট। এটা হচ্ছে হিন সাপোর্ট, এই হচ্ছে রোলার সাপোর্ট, এটা হচ্ছে 5 কিপ, 5 কিপ, সব 2 ফিট 2 ফিট 2 ফিট। এই ক্ষেত্রে যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়াটা ডিফারেন্ট, এর মানে কি ফ্লেক্সারাল রিজিডিটিটা তিনটা পার্টে সেম না। এখানে তাহলে সিনিয়র ভাই বললো এগুলো আমাদের। কেউ কি কিছু বললা? কেটে আসছে কথা। সরি স্যার, ভুলে আনমিউট হয়ে গেছিল স্যার। যেটা বলছি, যদি এরকম ডিফারেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, বা ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া না হয়েও যদি এদিকে মডুলাস অফ ইলাস্টিসিটি মানে ধরো 2-3টা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলেও আমরা ডিসকন্টিনিউটি মেথডটা এখানে ইউজ করতে পারবো না, চেঞ্জ করতে হবে। যে উদাহরণ দিয়ে বুঝাইতে বলছিলা, তার কি হেল্প হয়েছে কোনো? বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো ডিসকন্টিনিউটি ফাংশন মেথডটা আমি আজকে শুরু করতে যাচ্ছি না, এটা নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ পড়বো। আজকে আমি তোমাদের এই পর্যন্ত যে মেথডে করাইছি সে রিলেটেড কিছু এক্সারসাইজ প্রবলেম একটু দেওয়ার চেষ্টা করব। সেটা ইনশাআল্লাহ নেক্সট উইকে তোমরা আমাকে একটু করে জমা দেবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার।